আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রুজ গার্ডেন হাই স্কুলের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম ভুঁইয়া। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের অনলাইন ক্লাস দশম শ্রেণীর 12 অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থান উদ্যোগ। চলো আজকে ক্লাসটি শুরু করে দিই। তোমাদের বইয়ের 206 পৃষ্ঠার একটা কাজ আছে, দেখো। তাহলে ওইটাই আমরা আজকে সলভ করব। জনাব আজিজ পেশায় একজন চিকিৎসক। তিনি চাকুরির পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে অর্থ উপার্জন করেন। 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের তার পরিবারের প্রাপ্তি ও প্রদান হিসাব ছিল নিম্নরূপ। প্রাপ্তি প্রদান হিসাব 31শে ডিসেম্বরের 2017 সমাপ্ত বছরের জন্য। তাহলে প্রাপ্তির সাইডে দেখি কি আছে। প্রাপ্তি হাতে নগদ 1/1/2017, যা প্রারম্ভিক হাতে নগদ আমরা পারিবারিক তহবিলে লিপিবদ্ধ করব। ব্যাংক জমা 1/1/2017, যা আমরা পারিবারিক তহবিলে সম্পদে লিপিবদ্ধ করব। বেতন থেকে আয়, যা আমরা আয় বিবরণীতে আয়ের মধ্যে লিপিবদ্ধ করব। প্রাইভেট প্র্যাকটিস থেকে প্রাপ্তি, যা আমরা আয় বিবরণীতে আয়ের মধ্যে লিপিবদ্ধ করব। বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি, যা আমরা আয় বিবরণীতে আয়ের মধ্যে লিপিবদ্ধ করব। তাহলে প্রদানের দিকে চলে যাই। শেয়ারে বিনিয়োগ, যা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করব সম্পদ হিসাবে। খাদ্য সামগ্রী ক্রয় খরচ ব্যয় হিসাবে আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। ড্রাইভারের বেতন, যা ব্যয় আমরা আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। গাড়ি মেরামত ও জ্বালানি খরচ আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। পড়াশোনা খরচ আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। আয়কর আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। কম্পিউটার ক্রয়, যা এই সম্পদ আমরা আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদে লিপিবদ্ধ করব। ঋণের সুদ এক প্রকার ব্যয়, তাহলে আমরা এটা আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করব। আলমারি ক্রয়, যা এক প্রকার সম্পদ আসবাবপত্র আমরা বলতে পারি, এটা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদে লিপিবদ্ধ করব। তাহলে নিচে চলে যাই। 1/1/2017 তারিখে সম্পদ ও দায়ের উদ্ধৃত ছিল নিম্নরূপ, যেটা প্রারম্ভিক দায় এবং সম্পদ। আসবাবপত্র 1,25,000 টাকা, যা আমরা পারিবারিক তহবিলে প্রারম্ভিক সম্পদ হিসাবে লিপিবদ্ধ করব। বাড়িঘর 5 লক্ষ টাকা, যা আমরা পারিবারিক তহবিলে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করব। তৈজপত্র 40,000 টাকা, যা আমরা পারিবারিক তহবিলে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করব। গাড়ি 7,50,000 টাকা, যা আমরা পারিবারিক তহবিলে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করব। এবং ঋণ 2 লক্ষ টাকা, যা পারিবারিক তহবিলে দায় হিসাবে লিপিবদ্ধ করব। 31/12/2017 তারিখে অন্যান্য তথ্যাবলী, মানে বছর শেষে অন্যান্য আরও তথ্যাবলী নিম্নরূপ। ক নম্বরে বলছে চলতি বছরের বেতন বকেয়া 7,000 টাকা। তাহলে আমরা বেতন থেকে আয় আমরা ছকের ভিতরে পড়ে আসছি। তাহলে এই চলতি বছরের বকেয়া বেতনটা আমাদের একটা অনাদায়ী আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, যা বেতনের সাথে আমরা আয় ব্যয় বিবরণীতে যোগ করব। ভাড়া 3,200 টাকা এখনও আদায় হয়নি, কারণ আমরা যখন বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি পেয়েছিলাম সেক্ষেত্রে 200 টাকা অনাদায়ী রয়ে গেছে, যা আয় ব্যয় বিবরণীতে আয়ের মধ্যে বাড়ি ভাড়ার সাথে যোগ করব। ড্রাইভারের বেতন বকেয়া 2,400 টাকা, যা আমরা প্রধান সাইডে পেয়েছিলাম ড্রাইভারের বেতন 60,000 টাকা,
যা আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের মধ্যে ড্রাইভারের বেতনের সাথে বকেয়া বেতনটা যোগ করব এবং দায় হিসাবে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাবো। তাহলে করণীয় বলছে 1 নম্বরে জনাব আজিজের পরিবারের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা পারিবারিক তহবিলটা আগে নির্ণয় করি। খাতা কলম নিয়ে অবশ্যই বসে গেছো। 1 নম্বর পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিলের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে আমরা চলে যাই 1 তারিখে প্রারম্ভিক সম্পদগুলো কি কি আছে। তাহলে দেখো হাতে নগদ 1/1/2017। তাহলে হাতে নগদ প্লাস ব্যাংক জমা 1/1/2017 প্লাস তারপরে নিচে দেখো 1/1/2017 সালের সম্পদ এবং দায়সমূহ আসবাবপত্র প্লাস বাড়িঘর প্লাস তৈজপত্র প্লাস গাড়ি। তাহলে আমাদের এখানে সম্পদ শেষ মাইনাস প্রারম্ভিক দায় বাদ দেব। ঋণ একটাই আছে, তাহলে আমরা লিখে ফেলি 25,000 প্লাস 35,000 প্লাস 1,25,000 প্লাস 5 লক্ষ প্লাস 40,000 প্লাস 7,50,000 মাইনাস 2 লক্ষ। তাহলে আমরা যদি সম্পদগুলো যোগ করি টোটালি হচ্ছে 14,75,000 টাকা মাইনাস 2 লক্ষ। তাহলে 14,75,000 থেকে 2 লক্ষ যদি বাদ দেওয়া হয় তাহলে হবে 12,75,000 টাকা। এটা আমাদের পারিবারিক তহবিল। ক্লিয়ার? নাম্বার আমাদের শেষ। তাহলে 2 নম্বরে বলছে জনাব আজিজের পরিবারের 31শে ডিসেম্বরের 2017 তারিখ বছরের আয় ব্যয় বিবরণী নির্ণয় করো। তাহলে আমরা আয় ব্যয় বিবরণী এখন নির্ণয় করব। কোনটা কোথায় যাবে আমি তো আগেই বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝে নিছো যে কোন এন্ট্রিটা কোথায় গিয়েছিল। এখন আমরা আবার 2 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি।
আচ্ছা, বলছে জনাব আজিজ আয় ব্যয় বিবরণী একত্রিশে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। ওকে, তাহলে আয় ব্যয় বিবরণীর ছকটা হবে বিবরণ আর 3টা টাকার কলাম। বিবরণ, টাকা, টাকা, টাকা। তাহলে আমরা প্রথম লিখব আয়সমূহ। আয় সমূহ। তাহলে আমরা জানি তোমাদেরকে একটা শীট দিয়ে দেওয়া হয়েছে রোজ গার্ডেন হাই স্কুলের পেজে। ওই পেজে কোনগুলো আয় কোনগুলো ব্যয় প্রত্যেকটা সকল এন্ট্রি ওইখানে সুন্দরভাবে গুছিয়ে একটা শীট দেওয়া আছে। তোমরা ওইটা দেখলেই, ওইটা যদি একটু ফলো করো, মুখস্থ করো, কোনগুলো আয় কোনগুলো ব্যয়, ওগুলো পড়লেই তোমরা সহজে আরও বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা লিখব বেতন থেকে আয়। বেতন থেকে আয়। বেতন থেকে আয়। আমরা জানি বেতনের সাথে একটা সমন্বয় এন্ট্রি আছে। যখন সমন্বয় এন্ট্রি থাকবে তখন আমরা প্রথম করে লিখব, লিখে যোগ বিয়োগ করে তারপরে দ্বিতীয় করে লিখব। তাহলে বেতনের সাথে আমরা দেখতে পারছি যে ক নাম্বারে একটা সমন্বয় এন্ট্রি আছে, চলতি বছরে বেতন বকেয়া 7,000 টাকা। আমরা জানি যদি আয় বকেয়া থাকে এটা একবার চলতি সম্পদে দেখাবো আর একবার আয়ের সাথে যোগ করব। তাহলে যোগ বেতন হচ্ছে 2,50,000 টাকা যোগ বকেয়া বেতন হচ্ছে 7,000 টাকা, 2,57,000 টাকা। তারপর দেখব প্রাইভেট প্র্যাকটিস থেকে প্রাপ্তি। ওইটার সাথে কোনো সমন্বয় নেই, সরাসরি আমরা দ্বিতীয় করে লিখে ফেলব। ওকে, প্রাইভেট প্র্যাকটিস হতে প্রাপ্তি হচ্ছে 1,20,000 টাকা। বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি। বাড়ি ভাড়া থেকে প্রাপ্তি হচ্ছে 30,000 টাকা। আমরা দেখব তার সাথে সমন্বয় আছে কিনা। দেখো খ নাম্বারে একটা সমন্বয় আছে, বলছে বাড়ি ভাড়া 3,200 টাকা এখনও আদায় হয়নি, যা আমরা অনাদায়ী আয় রয়ে গেছে। তাহলে বকেয়া আয় বা অনাদায়ী আয় আয়ের সাথে যোগ হবে, আরেকবার চলতি সম্পদে আমরা দেখাবো এটা। তাহলে অনাদায়ী ভাড়া যোগ তাহলে বাড়ি ভাড়া হচ্ছে 30,000 টাকা আর বাড়ি ভাড়া অনাদায়ী 3,200 টাকা যোগ করলে হয় 33,200 টাকা। তাহলে এগুলো আমরা যোগ করলে পাই
2,57,000 যোগ 1,20,000 যোগ 33,200, তাহলে আমাদের যুগটা আসতেছে টোটাল আয় হচ্ছে 4,10,200। এটা হচ্ছে মোট আয়। তাহলে আমাদের বোর্ডটা ছোট হওয়ার কারণে আবার আয়গুলো তুলে দিয়ে ব্যয়গুলো লিখতে হবে। টোটাল আয় হচ্ছে 4,10,200 টাকা। তারপরে আয় থেকে আমরা ব্যয়গুলো বাদ দেব। ব্যয়সমূহ তাহলে দেখো, প্রথম ব্যয় আছে খাদ্য সামগ্রী ক্রয়। খাদ্য সামগ্রী ক্রয়, তার সাথে কোনো সমন্বয় নেই, 40,000 টাকা দ্বিতীয় করে বসাই দেব। তারপর আছে ড্রাইভারের বেতন। ড্রাইভারের বেতনের সাথে একটা সমন্বয় আছে, যা হচ্ছে 3 নম্বর গ নম্বরের সমন্বয়টা, ড্রাইভারের বেতন বকেয়া 2,400 টাকা, যা আমরা একবার বেতনের সাথে ড্রাইভারের বেতনের সাথে যোগ করব আর একবার চলতি দায় হিসাবে দেখাবো। তাহলে যোগ, প্রথম লিখব ড্রাইভারের বেতন প্লাস বকেয়া বেতন। তাহলে ড্রাইভারের বেতন হচ্ছে 60,000 টাকা আর বকেয়া বেতন হচ্ছে 2,400 টাকা। যোগ করে আমরা দ্বিতীয় করে লিখব 62,400 টাকা। তারপর লিখব গাড়ি মেরামত ও জ্বালানি খরচ। তারপর লিখব পড়াশোনা খরচ। ৳50,000 টাকা। তারপর লিখব আয়কর খরচ। আয়কর হচ্ছে 31,000 টাকা। তারপর লিখব কম্পিউটার ক্রয়, যা সম্পদ, এখানে আসবে না, ব্যয়ের মধ্যে আসবে না, ঋণের সুদ আসবে। ঋণের সুদ একটি ব্যয়। ঋণের সুদ 20,000 টাকা। তারপর আছে গ্যাস, পানি, বিদ্যুৎ খরচ। ৳37,000 টাকা। তারপরে আমাদের এখানেই খরচ শেষ। আমরা টোটাল খরচগুলো যোগ করব, তারপর আয় থেকে বাদ দেব, তাহলে আমরা আয় ব্যয় বিবরণী কমপ্লিট করতে পারবো। তাহলে যোগ করো
2,85,400 টাকা, 2,85,400 টাকা। টোটাল ব্যয় হচ্ছে 2,85,400 টাকা। আর আমাদের আয় ছিল 200 টাকা। এটা আমাদের পূর্বে আয় ছিল। তাহলে আমরা আয় থেকে যখন মোট ব্যয়টা বাদ দেব, $4,10,200 মাইনাস 2,85,400, তাহলে হবে 1,24,800, 1,24,800। এটা হবে, লিখব উদ্বৃত্ত। $1,24,800 টাকা, ওটা হচ্ছে আমাদের আয় উদ্বৃত্ত। তাহলে 2 নাম্বার কমপ্লিট। তারপরে দেখো তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটা বলছে, উক্ত তারিখে জনাব আজিজের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী করব। ছকটা এভাবে হবে, জনাব আজিজের আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2017, বিবরণ টাকা। ঠিক আছে, প্রথমে আমরা লিখব সম্পদ সমূহ। সম্পদ সমূহের ক্ষেত্রে কখনো প্রারম্ভিক সম্পদ আসবে না, সেক্ষেত্রে আসবে হাতে নগদ। 31-এ সমাপনী সম্পদটা আসবে, সমাপনী সম্পদ হচ্ছে 22,000 টাকা হাতে নগদ। তারপরে শেয়ার বিনিয়োগ, $1,00,000 টাকা। খাদ্য সামগ্রী ব্যয়, ড্রাইভারের বেতন ব্যয়, গাড়ি মেরামত, জ্বালানি খরচ ব্যয়, পড়াশোনা খরচ ব্যয়, আয়কর ব্যয়, কম্পিউটার ক্রয়, এটি একটি সম্পদ। $40,000 টাকা। ঋণের সুদ, এটি একটি ব্যয়। গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ, এটিও একটি ব্যয়। আলমারি ক্রয়, এটি একটি সম্পদ। $15,000 টাকা। তারপরে 1 তারিখে অন্যান্য সম্পদগুলো হলো আসবাবপত্র, বাড়িঘর, আসবাবপত্র হচ্ছে 1,25,000 টাকা। বাড়িঘর, বাড়িঘর হচ্ছে 5,00,000 টাকা। তৈজপত্র হচ্ছে 40,000 টাকা। তারপর আছে গাড়ি,
গাড়ি হচ্ছে 7,50,000 টাকা। তাহলে আমরা সমন্বয় এন্ট্রি আছে, কিছু সমন্বয় এন্ট্রি, ওগুলো লিখে নেই। সম্পদ, বকেয়া বেতন বা অনাদায়ী বেতন, অনাদায়ী বেতন আছে 7,000 টাকা। তারপরে আছে বাড়ি ভাড়া অনাদায়ী, বাড়ি ভাড়া অনাদায়ী আছে 3,200 টাকা। আমাদের সম্পদ এগুলোই, এর বেশি সম্পদ নেই, যা ছিল সব উঠানো হয়ে গেছে। এখন আমরা যোগ করব, ক্যালকুলেশন করব। $22,000 সবগুলো যোগ করলে হচ্ছে 16,02,200, 16,02,200। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। মোট সম্পদ 16,02,200। আচ্ছা, আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পদের সমান হয়, মোট সম্পদের সমান হয় দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে। তাহলে আমরা মোট সম্পদ পেয়ে গেছি। এখন দায় ও পারিবারিক তহবিল যোগ করব, দেখব সমান হচ্ছে কিনা। সমান হলে তাহলে আমার আর্থিক অবস্থা বিবরণী কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা মুছে দিই। এরপরে দেখো পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল ও ঋণ বা দায়সমূহ। পারিবারিক তহবিল বা দায়সমূহ। আচ্ছা, প্রথমে আমরা দেখব ঋণ আছে 2 লক্ষ টাকা দায়। ঋণ 2 লক্ষ টাকা, সমন্বয় নেই, সরাসরি দ্বিতীয় করে। তারপরে দেখব ড্রাইভারের বকেয়া বেতন, এটা একটি চলতি দায়। ড্রাইভারের বকেয়া বেতন হচ্ছে 2,400 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর দায় নেই, এগুলোই ছিল দায়। তারপরে লিখব পারিবারিক তহবিল এবং আয় উদ্বৃত্ত। পারিবারিক তহবিল আমরা পেয়েছিলাম, পারিবারিক তহবিল পেয়েছি আমরা আগে 12,75,000 টাকা। আয় উদ্বৃত্ত, পারিবারিক তহবিল ও আয় উদ্বৃত্ত যদি আমরা যোগ করি তাহলে হবে 1,75,000
12,75,000 টাকা যোগ 1,24,800 টাকা সমান 13,99,800 টাকা। তাহলে আমরা যদি দায়গুলোর সাথে টোটাল যোগ করি, টোটালি হচ্ছে 16,02,200 টাকা। এটা হচ্ছে আমার মোট পারিবারিক তহবিল ও দায়। তাহলে আমাদের সম্পদ ছিল টোটাল 16,02,200 টাকা এবং আমাদের পারিবারিক তহবিল ও দায় মোট 16,02,200 টাকা। তাহলে আমাদের এখানে আর্থিক অবস্থার বিবরণটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনমূলক অঙ্ক সলভ করব। তোমরাও ক্লাসে অ্যাটেন্ড হবে সবাই। আর যদি কোনো সমস্যা হয় অঙ্ক বুঝতে, তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবে।